ওং নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা কে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপবিষ্ট মহারাজকে আমার আবহমি লুণ্ঠিত প্রণাম। উপস্থিত সুধীবৃন্দকে যথাযথ সম্ভাষণ ও প্রণাম। আজ আমার আলোচ্য বিষয় রবীন্দ্রনাথের দৃষ্টিতে ভগিনী নিবেদিতা। ঊনবিংশ শতক স্বর্ণপ্রসবিনী যুগ। সমগ্র পৃথিবী জুড়ে এই সময় অনেক মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এই যুগের 70-এর দশকের প্রথমে 1861-তে ভারতবর্ষের বঙ্গদেশে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এক বিশ্ব মানবের জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মের প্রবক্তা। আর ওই একই দশকের শেষের দিকে 68-তে আয়ারল্যান্ডের টাইরনের ডানগানান শহরে জন্মগ্রহণ করেন মার্গারেট নোবেল। পিতা রিচমন্ড নোবেল ধর্মযাজক। পৃথিবীর দুই ভিন্ন প্রান্তে ভিন্ন সংস্কৃতিতে দুজন মানুষ যখন জন্মায় এবং বড় হয়ে ওঠে, তাদের সম্পর্ককে বিশ্লেষণ করা কিছুটা কঠিন। দুজনেই কিন্তু বিশ্ব মানব হয়ে উঠেছেন পরবর্তীতে। আর এই বিষয়টাকে খানিকটা সরলীকৃত করেছেন এই একই দশকে আগত আর এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যুগনায়ক বিবেকানন্দ। যুগধর্মের প্রবর্তন করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। সকল ধর্মকে তিনি সমমর্যাদা দিয়ে বললেন, যত মত তত পথ। তার যোগ্য উত্তরসূরি স্বামীজি তিনি কি করলেন? তিনি এই ভাবধারাকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। আর তার উত্তরসূরি তিনি কোথায় এলেন? তিনি এলেন প্রাচ্যের সংস্কার যজ্ঞে পাশ্চাত্যের খোলা হাওয়া হয়ে। স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে 1898 সালের 28শে জানুয়ারি মোমবাথা জাহাজে কলকাতা বন্দরে অবতরণ করলেন স্বামীজির যোগ্য উত্তরসূরি মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজি স্বয়ং উপস্থিত জাহাজ ঘাটায় গুরুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। মাথায় হাত রেখে গুরু আশীর্বাদ করলেন, ভারতের পুণ্যভূমিতে জন্ম নিল এক মহান সাধিকা। আয়ারল্যান্ডে পিতা ছিলেন ধর্মযাজক, দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ধর্মীয় এবং দেশপ্রেমের একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে উঠছিলেন মার্গারেট। পড়াশোনায় তুখর, তাছাড়াও ওজস্বী, বাগ্মী, কিন্তু নিজের পথ যেন খুঁজে পাচ্ছিলেন না। মনের মধ্যে একটা আলোড়ন। এইরকমই একটা সময়, মোটামুটি সেটা 1895, লন্ডনের ওয়েস্ট এন্ডে ইসাবেলা মার্কসনের বাড়িতে, সেন্ট জর্জেস রোডের বাড়িতে তিনি দেখলেন এক সাধুকে। প্রথম আলাপে সেভাবে প্রভাবিত হননি, কিন্তু পরপর অনেকবার দেখা হলো। সেই সাধু আর কেউ নন, আমাদের স্বামীজি। তার উদাত্ত কণ্ঠের মন্ত্রোচ্চারণ, সৌম্য দর্শন আলোড়িত করল। এবার বোধহয় ভবিষ্যতের পথ খুঁজে পেলেন মার্গারেট। আর স্বামীজি তিনিও বোধহয় দেখা পেলেন ভারতীয় দর্শন, চেতনা ও আদর্শের ভারবাহক এক কর্মনিষ্ঠ শিষ্যাকে। নিজের জন্মদিনে নিবেদিতাকে আহ্বান জানালেন স্বামীজি, বি দাও টু ইন্ডিয়ান ফিউচার সন দ্য মিস্ট্রেস, দ্য সার্ভেন্ট অ্যান্ড ফ্রেন্ড ইন ওয়ান। স্বামীজি এক বিদেশিনী নারীকে যেভাবে ভারত সাধনাকে আত্মসাৎ করে ভাবি ভারতের সেবিকা, গুরু হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, সেরকম গুরুদায়িত্ব
আর কোনো বিদেশিকে বহন করতে হয়েছে বলে জানা নেই। 1897 সালের 29শে জুলাই স্বামীজি একটা চিঠিতে লিখলেন, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সব কিছু মিলিয়ে তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে চাও, সাহস করো, তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। এরপর 13 বৎসর কাল, 1898 থেকে 1911, ভারতে উপস্থিতির এই সামান্য সময়ের মধ্যে গুরুর আশীর্বচনকে পরিপূর্ণভাবে পালন করলেন নিজের জীবন দান করে। ভারত মাতার নিবেদিতা হয়ে উঠলেন। তার মতন ত্যাগ আর বোধহয় দেখিনি আমরা। শঙ্করী প্রসাদ বসু, যিনি গবেষক, তিনি বলছেন, নিবেদিতার নামটা বিবেকানন্দের শ্রেষ্ঠ উপহার, হৃদয় মধ্যস্থ কৌস্তভমণি। যা হোক, এই 13 বৎসর কাল নিবেদিতা কাটিয়েছেন অপরিসীম বিস্ময়কর সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমরা ভিন্ন ভিন্ন বক্তার মুখে তার ভিন্ন ভিন্ন ভাগ একটু একটু করে শুনবো। আমি সামান্য একটু বলছি। নারী শিক্ষা বিস্তারের কথা আমরা শুনেছি এবং আবার শুনব। নারী শিক্ষা বিস্তারের জন্য তিনি অনলস প্রচেষ্টা করে গেলেন। বাগবাজারে বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করবার প্রচেষ্টা তিনি করলেন। ভারতীয় ধর্ম সংস্কৃতি চর্চা সমস্ত করলেন, শুধু বাইরে থেকে নয়, আত্মস্থ করলেন। সেভাবে বোধহয় আমরা দেশীয় মানুষরাও আত্মস্থ করবার চেষ্টা করি না। স্বাধীনতা আন্দোলনে জ্বালাময়ী বক্তৃতা দিলেন। প্লেগ, বরিশালের বন্যা, এই সমস্ত সময় তার সেবাকর্ম সে তো প্রশ্নাতীতভাবে আমরা সকলেই জানি। তার সঙ্গে আরেকটা কাজ উনি করলেন, সেটা হচ্ছে তৎকালীন জ্ঞানী এবং বিদ্বৎ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন। অ্যানি বেসান্ত, সরলা ঘোষাল, লাবণ্যপ্রভা বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ, কে নেই সেখানে? তবে এই যে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়, সেটা ঠিক কবে কখন হয়েছিল এটা নিয়ে কিন্তু আজও সম্পূর্ণ তথ্য অপ্রকাশিত বলেই ধারণা। ভিন্ন ভিন্ন গবেষক এর বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। লিজেল রেমো বলেন যে সারা বুল এবং জোসেফিন ম্যাকলাউড তার আগে ভারতবর্ষে এসেছিলেন। গিরিশচন্দ্রের মাধ্যমে এই দুই নারীর পরিচয় হয়েছিল রবীন্দ্রনাথের সঙ্গে, এবং খুব সম্ভবত রবীন্দ্রনাথের সঙ্গে মার্গারেটের পরিচয় জোসেফিন ম্যাকলাউড এবং সারা বুলের মাধ্যমে হয়ে থাকতে পারে। আবার আর একজন গবেষিকা, যিনি নাকি জীবন সম্পর্কে লিখছেন, প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজি, তিনি বলছেন সুযোগ পেলেই কলকাতার দ্রষ্টব্য স্থানগুলোর সঙ্গে উত্তরাঞ্চলের যে হিন্দু বসবাসের করতেন যেখানটায়, সেই জায়গাগুলোতে নিবেদিতা বেরিয়ে যেতেন গাড়ি ভাড়া করে এবং ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে পরিচয় করতেন। হতে পারে এরকম কোনো সময়তেই রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় হয়। আবার কেউ কেউ বলেন মোহিনীমোহন চট্টোপাধ্যায়, যার কাছে সারা বুল এবং প্রথম ভারতীয় ধর্ম সম্পর্কে জানতে পেরেছিলেন এবং যিনি আমেরিকাতে বহুদিন বসবাস করেন, রবীন্দ্রনাথের ভাগ্নির স্বামী, তার মাধ্যমেও নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হয়ে থাকতে পারে। যাই হোক না কেন, প্রব্রাজিকা আত্মপ্রাণা মাতাজির লেখা থেকে জানা যায় যে 1898 সালের জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি, এই সামান্য সময়কালের মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে নিবেদিতার পরিচয় হয়েছিল। রবীন্দ্রনাথ
অনেক পরে প্রবাসী পত্রিকায় যখন একটি প্রবন্ধ লিখছেন নিবেদিতার প্রশস্তিমূলক, সেই প্রবন্ধ থেকেও কিন্তু আমরা এর সাক্ষ্য পাই। রবীন্দ্রনাথ তার প্রথমেই বলছেন যে প্রথম যখন নিবেদিতার সঙ্গে আমার দেখা হয় সে সময় তিনি খুব অল্প দিন আগেই ভারতবর্ষে এসেছেন। এই যে প্রথম পরিচয় হলো, তখন রবীন্দ্রনাথের তার সম্পর্কে ধারণা হয়েছিল সাধারণত ইংরেজ মিশনারি মহিলারা যেমন হয়ে থাকেন, নিবেদিতাও বোধহয় সেই রকমই একজন নারী, শুধু ধর্ম সম্প্রদায়ের দিক থেকে নিবেদিতা স্বতন্ত্র। এবং তখন রবীন্দ্রনাথ কি করলেন, তিনি তার কন্যা মাধুরীলতার শিক্ষার দায়িত্ব নিবেদিতার হাতে তুলে দিতে চাইলেন। মার্গারেট প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, বললেন বিলাতি খুকি বানানোর দায়িত্বটা শেষ পর্যন্ত আমাকেই দিতে হলো। এবং আরো সঙ্গে বললেন যে আপনি তো পাশ্চাত্য শিক্ষার স্রোতে নিজে ভেসেই গেছেন, এই কুঁড়িটি ফুল হয়ে ফুটবার আগেই তাকে নষ্ট করে দিতে চান। লিজেল রেমোর বক্তব্য থেকে এটা আমরা জানতে পারি। এখানটা একটা প্রশ্ন থাকে, এটা নিবেদিতার আইরিশ কেল্টিক গুণাবলীর কথা মাথায় রেখে আমাদের এটা মনে হয় নিবেদিতা বললেও বলে থাকতে পারেন, কিন্তু প্রশ্ন জাগে নিবেদিতা কিন্তু আশৈশব ইউরোপীয় শিক্ষায় বড় হয়ে উঠেছেন, সুতরাং এটা কতটা তিনি বলেছিলেন এটা সন্দেহ আছে এটা নিয়ে। তবে এটা ঠিক, প্রতিবাদ তিনি করেছিলেন, ক্রুদ্ধ তিনি হয়েছিলেন। রবীন্দ্রনাথ জানতে পারলেন নিবেদিতার এই সংগ্রামী চরিত্রের কথা, এবং কবিগুরু কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেননি। একাধিকবার তাদের মধ্যে মতানৈক্যের অবকাশ ঘটেছে, এটা সন্দেহাতীত। এবং এ প্রসঙ্গে কবি জীবনীকার টমসনের লেখনী প্রণিধানযোগ্য। টমসনকে কবি নিজে বলছেন, ওর উগ্র স্বভাবের জন্যই আমি ওকে পছন্দ করতাম না, আর আমার অর্থাৎ রবীন্দ্রনাথের কাজের প্রতি উনি ঘৃণা পোষণ করতেন। কবি মনে করতেন নিবেদিতা কবিকে যথেষ্ট দেশপ্রেমিক বলে মনে করেন না, আর ওই উগ্র স্বভাবটা কিন্তু এখানটায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ প্রসঙ্গে নিবেদিতা চরিত্রের দুটি দিকের কথা আমাদের মনে রাখা দরকার। নিবেদিতা কখনো মন এবং মুখ আলাদা করে কোনো কাজ করতে পারতেন না। এমন বাক্যস্ফুরণ তার পক্ষে সম্ভব ছিল না যে বাক্য তিনি মন থেকে বলতে পারেন না। ভালো মন্দ যা তিনি বুঝতেন, তার মত প্রতিষ্ঠা করবার জন্য তিনি কিন্তু আপোষহীনভাবে দৃঢ় চিত্তে লড়াই করে যেতেন, এবং ভালোবেসেই হোক আর তার ব্যক্তিত্বের জন্য প্রচণ্ড একপেশে হয়েই হোক, লোকে কিন্তু তার মত মেনে নিতে বাধ্য হতো। স্বামীজি, দীনেশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ এদের সবার মন্তব্য থেকেই এই বক্তব্যের সাক্ষ্য মেলে। স্বামীজি নিজে একটা চিঠি লিখেছিলেন। চিঠিতে কি ছিল? পাশ্চাত্য দেশীয়দের এই এক স্বভাব যে তারা নিজেদের মতটা অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। একজনের পক্ষে যেটা ভালো আরেকজনের পরিপ্রেক্ষিতে সেটা ভালো নাও হতে পারে, এটা তারা বুঝতে চায় না। এবং নিবেদিতার মধ্যেও এই স্বভাব আছে, এটা কিন্তু স্বামীজি নিজেই তার চিঠিতে লিখেছেন। দীনেশচন্দ্র সেন তিনি কি লিখছেন? তিনি একটা তার বঙ্গভাষা এবং সাহিত্য এই বইটির অনুবাদের কার্য নিবেদিতার উপরে দেওয়া হয়েছিল। এই বইটি অনুবাদ করতে গিয়ে একটা জায়গায় দীনেশচন্দ্র সেন যেটা লিখেছিলেন তাতে হিন্দু ধর্মের প্রতি একটা বিরূপ মনোভাব বিশ্বের মানুষের জাগতে পারে এরকম নিবেদিতার মনে হয়েছিল। এবং নিবেদিতা তখন দীনেশচন্দ্র সেনকে বলেছিলেন, আপনি যদি এই অংশ পরিবর্তন না করেন তাহলে আমি কিছুতেই এই বই আর পড়ব না। প্রমাদ গণলেন দীনেশচন্দ্র সেন। তিনি নিবেদিতার মত অনুসারে অনেকটাই পরিবর্তন সাধন করেন এবং বাদ দিতে বাধ্য হন, যাতে হিন্দু ধর্মের প্রতি বিশ্ব মানবের কোনো অশ্রদ্ধা না জন্মায়।
একজন খ্রিস্ট ধর্মের জন্মগ্রহণ করা নারী হিন্দু ধর্মের প্রতি এই যে সম্মান প্রদর্শন করছেন, এটা কিন্তু মনে রাখার মতো একটা বিষয়। দীনেশচন্দ্র সেন একথাও বলছেন, নিবেদিতা যে ভার একবার নিতেন সে ভার অত্যন্ত দায়িত্বের সঙ্গে তিনি পালন করতেন। মূল্য দিয়ে তার সেই কর্ম কখনো ক্রয় করা যায় না, নিজের কাজ বলেই তিনি মনে করতেন। রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বনফুলের সঙ্গে কথোপকথনে বলছেন যে গোড়া উপন্যাস, কালোজয়ী উপন্যাস আমরা সবাই নাম জানি, এই গোড়া উপন্যাস যখন তিনি লিখছেন, সেই গোড়া উপন্যাস বিয়োগান্তক করছিলেন রবীন্দ্রনাথ। বিয়োগান্তক না করে মিলনান্তক করতে বাধ্য হন নিবেদিতার জন্য। এই সঙ্গে আরেকটা কথাও এখানে মনে রাখা দরকার, এই যে গোড়ার সংস্কারজয়ী দৃঢ়চিত্ত সংগ্রামী মনোভাব, এটার মধ্যে কিন্তু অনেকেই নিবেদিতার প্রতিচ্ছায়া লক্ষ্য করে। বলা হয় রবীন্দ্রনাথ হয়তো নিবেদিতার আদলেই গোড়া চরিত্রকে গড়ে তুলেছেন। এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম দিকে যে খুব সুস্থ সম্পর্ক হয়নি, তার একটা বড় কারণ স্বামীজি। স্বামীজি চাইতেন না জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গে নিবেদিতার সম্পর্ক তৈরি হোক। তার কারণ একটা আছে, সেটা স্বামীজি নিজেই লিখছেন। As long as you go on mixing with that family, Margaret, I must go on sounding the gong. Remember, that family has poured a flood of erotic venom over Bengal. এই erotic venom কি? স্বামীজির মতে শৃঙ্গার রস। এবং স্বামীজি যখনকার কথা বলছেন, আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, রবীন্দ্রনাথের রচনার সেই প্রথম পর্যায়ে সেখানে কিন্তু শৃঙ্গার রসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ যে ঔপনিষদিক কবি হয়ে উঠবেন, এটা হয়তো সে সময় স্বামীজির জানা ছিল না। আরও একটা কথা মনে রাখা দরকার, যে সময় স্বামীজি কথা বলছেন সে সময় ব্রাহ্মধর্ম অবলুপ্ত প্রায়, আর রবীন্দ্রনাথ নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি, কিন্তু স্বামীজি কিন্তু কর্মযোগী হিসেবে সারা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তবে এই তথ্যগুলোর ভিত্তিতে নিবেদিতা এবং রবীন্দ্রনাথের সম্পর্ককে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেটা ঠিক নাও হতে পারে। রবীন্দ্র জীবনীকার এডওয়ার্ড টমসনের লেখায় এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখায় আমরা নিবেদিতা এবং রবীন্দ্রনাথের আরেকটি সম্পর্ক উন্মোচিত হতে দেখি। সেটা কি? সেটা হচ্ছে প্লেগ মহামারী। প্লেগ মহামারীর সময় অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে পাশাপাশি থেকে দুজনে কাজ করেছেন। চুন বিলি করা কাজটাও কিন্তু নিবেদিতা এবং রবীন্দ্রনাথ একই সঙ্গে করেছেন। আর টমসন কি লিখছেন? দ্যাট ইয়ার 1898 plague broke out in Calcutta. She, ব্র্যাকেটে লিখছেন সিস্টার, organized relief work assisted by টেগর। একটু সকলকে সচেতন হয়ে এই অ্যাসিস্টেড শব্দটা শুনতে বলবো। এখানে কিন্তু সৈনিক রবীন্দ্রনাথ আর আজ্ঞাকারী নেত্রী মার্গারেট নোবেল। এবার আসা যাক প্রবাসী পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের লেখা। নিবেদিতার প্রশস্তি সম্পূর্ণ প্রশস্তিতে ভরা। এতক্ষণ যে বিতর্কিত সম্পর্কের কথা বলা হলো, তাহলে কি এই প্রশস্তিমূলক প্রবন্ধ ভুল? টমসনকে কবি নিজেই বলছেন, তার হৃদয় ভালোবাসায় এমনতর পরিপূর্ণ ছিল, তারপরে বলছেন শুধু ইংরেজরা ছাড়া
আশৈশব অভ্যাস ইউরোপীয় হওয়া সত্ত্বেও নিজেকে সম্পূর্ণভাবে ভারতের জন্য দান করে গেছেন, নিজের হাতে কিছুই রাখেননি। অর্থাৎ প্রথম দিন নিবেদিতার জন্য রবীন্দ্রনাথের যে মানসিকতা তৈরি হয়েছিল তা কিন্তু শেষ দিন অবধি ছিল না। নিবেদিতার ত্যাগ তার সেই মানসিকতাকে শ্রদ্ধায় পরিবর্তিত করতে সহায়তা করেছিল। তাছাড়া নিবেদিতা ও রবীন্দ্রনাথের মতানৈক্যের কারণ তো শুধু ব্যক্তিগত সংঘাত নয়, তাদের মতাদর্শগত পার্থক্য ছিল তাদের সর্বাত্মক মিলনের পথে একটা প্রধান অন্তরায়। রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের একজন বিশিষ্ট সদস্য। সমাজের মূল আদর্শ হচ্ছে নিরাকারের উপাসনা, পৌত্তলিকতা বর্জন এবং সগুণ নিরাকারকে ভজনা। আর নিবেদিতা যে ভাবধারার অনুবর্তিনী, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, সেখানে দেব পূজা, গুরু পূজা এগুলো তো রয়েছে। তাছাড়াও স্বামীজি কিন্তু নিবেদিতাকে মা কালীর সন্তান বলে সম্বোধন করছেন এবং শিবের পুজো করে তাকে সন্ন্যাসে দীক্ষা দিচ্ছেন। তো মা কালীর এই নব্য সন্তানের সঙ্গে সখ্যভাবে একাসনে বসা, এটা তো একটা কঠিন কাজই ছিল। এখানেই শেষ নয়, এখানেই যে আটকে ছিলেন নিবেদিতা তা কিন্তু নয়। মাথায় রাখতে হবে তাঁর গুরুরও যিনি গুরু, তিনিই কিন্তু বলে গেছিলেন যত মত তত পথ। অদ্বৈত বেদান্তের সাধক তাঁর শিষ্যকেও কিন্তু সেই পথেই পরিচালনা করেছিলেন। সুতরাং নিবেদিতা শুধুই মাত্র মা কালীর সন্তান হয়েই থাকবেন তেমন সম্ভাবনা কম। উত্তরন্ত ঘটে। একটু আগে আমরা মহারাজের বক্তব্য থেকেও শুনেছি যে যেখান থেকে তিনি এসেছিলেন তাকেও তিনি ছাড়েননি, আবার কোথাও আটকেও তিনি বসে থাকেননি। সুতরাং দুজনেই কিন্তু সেই অদ্বৈত ব্রহ্মের দিকেই অগ্রসর হয়েছিলেন। সুতরাং একটা সময় এসে এই যে দুজনের মধ্যে যে বিবাদ, সেটা কিন্তু ঘুচে গিয়েছিল। এরই মাঝে 1902 সালে রবীন্দ্রনাথ স্বামীজির আবির্ভাবকে স্বাগত জানিয়ে লিখলেন, মনে হচ্ছে একজন মহাপুরুষের আগমন ঘটছে যে ভারতবর্ষকে ভারতবর্ষের পথে চালিত করবে। এই যে প্রশস্তি বাক্য, এটাও কিন্তু নিবেদিতাকে রবীন্দ্রনাথের প্রতি খানিকটা শ্রদ্ধাশীল হতে সাহায্য করল। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিবেদিতার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে রবীন্দ্রনাথের। মাথায় রাখতে হবে এখানে আর একজনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি হচ্ছেন জগদীশচন্দ্র বোস, যিনি রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। জগদীশচন্দ্র বোসের সঙ্গে নিবেদিতা একাধিকবার রবীন্দ্রনাথের জমিদারিতে গেছেন শিলাইদহে, এবং পুজোর ছুটি, গরমের ছুটি, এই সময়গুলোতে নিবেদিতা শিলাইদহে চলে যেতেন। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে, রবীন্দ্রনাথের লেখা থেকেই সেটা জানা যাচ্ছে। উনি গিয়ে কিন্তু রবীন্দ্রনাথের আতিথ্য গ্রহণ করে খুব থাকছেন তেমনটা কিন্তু নয়। তিনি থাকছেন, চাষিরা তাকে শশব ব্যস্তে নিজেদের ঘরে নিয়ে যেত এবং মাসের পর মাস যে থাকতেন, এমন সময় গেছে যেন নিবেদিতা রবীন্দ্রনাথকে চিনতেই পারেন না, এরকম একটা ব্যাপার। এরপরে জগদীশচন্দ্র পদার্থ বিজ্ঞান কংগ্রেসের জন্য নির্বাচিত হলেন, কিন্তু অর্থ সংকুলান হচ্ছে না যে জগদীশচন্দ্র বোস পদার্থ বিজ্ঞান কংগ্রেসে যেতে পারেন। এই টাকাটা রবীন্দ্রনাথ জোগাড় করলেন ত্রিপুরার রাজা রাধাকিশোর দেবমাণিক্যর কাছ থেকে। নিবেদিতা জগদীশচন্দ্র বোসকে অত্যন্ত স্নেহ করতেন, বেয়ান বা খোকা বলে ডাকতেন।
জগদীশচন্দ্র কিন্তু বয়সে বড়, তবুও তাকে খোকা বলে সম্বোধন করতেন। মাতৃসুলভ স্নেহ ছিল জগদীশচন্দ্রের প্রতি। সুতরাং জগদীশচন্দ্রকে এই যে সহায়তা নিবেদিতা করলেন, কৃতজ্ঞতা পাশে যেন আবদ্ধ হলেন নিবেদিতা। একটু ভুল বললাম, রবীন্দ্রনাথ যে সহায়তাটা করলেন, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হলেন নিবেদিতা। এরপরে কিছুদিন পর দেখা যাচ্ছে জগদীশচন্দ্র বোস তিনি একটা প্রচেষ্টা করলেন রবীন্দ্রনাথের রচনাকে সারা পৃথিবীর দরবারে উত্তরিত করবেন বলে বা উন্মোচন করবেন বলে 5টি গল্প নির্ধারণ করা হলো: কাবুলিওয়ালা, প্রতিবেশিনী, কঙ্কাল, নিশীথে এবং দেনা পাওনা, পোস্টমাস্টার। এই 5টা গল্প কাকে দিয়ে অনুবাদ করানো হবে এরকম যখন আলোচনা হচ্ছে, তখন দেখা যাচ্ছে একজন কারো নাম উচ্চারিত হচ্ছে না, কিন্তু তাকেই নির্দিষ্ট করা হচ্ছে। এবং তার কিছুদিন বাদে সারাবুলকে নিবেদিতা একটা চিঠি লিখছেন যে কাবুলিওয়ালা এবং ছুটি গল্পের অনুবাদ সম্পূর্ণ হয়েছে। যদিও প্রকাশ করতে নিবেদিতা পারেননি, খুব অনেক চেষ্টা করেছিলেন জগদীশচন্দ্র বোস, কিন্তু এটা প্রকাশিত হয়নি। অনেক কাল বাদে কাবুলিওয়ালার অনুবাদ প্রকাশিত হলেও এই 5টা গল্প কিন্তু প্রকাশিত হয়নি। এই 5টি গল্প অনুবাদ করলেন নিবেদিতা। কোথাও নাম নেই, কোথাও এটার কোনো প্রমাণ নেই। তাহলে কি করে বলছি? আরও একটা উদাহরণ আছে যেটা রবীন্দ্রনাথ নিজে লিখছেন, সেটা হচ্ছে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে। এই যে গানটা, এই গানটার অনুবাদ নিবেদিতা করেছিলেন, এবং যখন করেছিলেন তখন এই ভরসা শব্দটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ এবং তার অনুবাদ কি হবে এটা দুজনের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। নিবেদিতার বক্তব্য ছিল কনফিডেন্স এবং কারেজ, এই দুটো শব্দকে একত্রিত করে তবেই ভরসা শব্দটাকে ব্যাখ্যা করা যায়। রবীন্দ্রনাথ এই যে কথাটা লিখলেন, এটা কি তার ক্ষণিকের একটা মায়াময় লেখচিত্র? হতে পারে না তো। রবীন্দ্রনাথ তো এরকম কথা লিখতে পারেন না। এটা তার কোনো খেয়ালি মুহূর্তে লেখা যদি না হয়, তাহলে পরে কিন্তু আমাদের মেনে নিতেই হচ্ছে রবীন্দ্রনাথ তার অনেক গল্পই, অনেক রচনাই নিবেদিতার দ্বারা অনুবাদ করিয়েছিলেন। আর নিবেদিতা কেন তার নাম দিতে চাননি? কারণ 100% কাজ না করে তার ফল লাভ করতে নিবেদিতা কখনোই চাইতেন না। তো আমরা দেখতে পাচ্ছি একটা সম্পর্কের বিবর্তন কিভাবে ঘটল। প্রথমে তার মনে যাই থাকুক না কেন, আস্তে আস্তে কিন্তু রবীন্দ্রনাথ শ্রদ্ধাশীল হয়ে উঠলেন। নিবেদিতার রচিত একটি বইয়ের মুখবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, "She lived our life and came to know us by becoming one of ourselves." আমাদেরই একজন হয়ে নিবেদিতা আমাদেরকে চিনতে চাইলেন। আর এ উপলব্ধি কে করছেন? কবিগুরু স্বয়ং। তারপরে তিনি লিখছেন, বস্তুত তিনি ছিলেন লোকমাতা, যে মাতৃভাব পরিবারের বাইরে একটি সময় দেশের ওপর আপনাকে ব্যক্ত করিতে পারে, তাহার মূর্তি তো আমরা ইতিপূর্বে দেখি নাই। বলছেন নিবেদিতা দারিদ্র্যের মধ্যে ঈশ্বরকে দেখিতে পাইয়াছিলেন। কখনো বলছেন, নিবেদিতা আমাদিগকে যে জীবন দিয়া গিয়াছেন তাহা অতি মহৎ জীবন। তিনি হিন্দু ছিলেন বলিয়া নহে, তিনি মহৎ ছিলেন বলিয়াই আমাদের প্রণম্য। বলছেন, ভগিনী নিবেদিতা একান্ত ভালোবাসিয়া সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আপনাকে ভারতবর্ষকে দান করিয়া গিয়াছিলেন, কিছুমাত্র হাতে রাখেন নাই। সব শেষে রবীন্দ্র স্মারক গ্রন্থের একটি উদ্ধৃতি দিয়ে আমি রবীন্দ্রনাথের দৃষ্টিতে নিবেদিতা বিষয়টিকে ব্যক্ত করবার চেষ্টা করব। The relation of Nivedita with Rabindranath was sweet
but caustic. They had differences in their ideas of religion, but the analysis of Indian society of Nivedita did bear her heartiest sincerity, which Rabindranath recognized with great honor. বাকিটা গবেষক এবং শ্রোতৃবৃন্দের বোধের ওপরেই থাকুক। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।